চীনা সমাজ আর সংস্কৃতি একদিকে যেমন ঐতিহাসিক, তেমনি বড় অদ্ভুত আর বিচিত্র। এর মধ্যে সবচেয়ে বিস্ময়কর হলো নারীদের পদ্মের মতো পায়ের প্রথা। মাঝখান থেকে বাঁকানো, একেবারে দুমড়ে মুচড়ে থাকা আঙুলগুলো দেখলে যে কেউই শুরুতে ভাববে যে কেউ হয়তো তার পাটা মাঝ বরাবর মুচড়ে দিয়েছে, ভেঙে দিয়েছে তার পায়ের আঙুলগুলো। কিন্তু অদ্ভুত শোনালেও সত্য যে প্রায় 1000 বছর ধরে আনুমানিক 300 কোটি চীনা নারী স্বেচ্ছায় তাদের পায়ের স্বাভাবিক আকৃতি পরিবর্তনের এ পথ অবলম্বন করেছিল। চীনের নারীদের পায়ের স্বাভাবিক আকৃতি পরিবর্তনের এ চর্চাটির নাম ফুট বাইন্ডিং বা পা বাঁধা। যে নারীর পা যত ছোট থাকবে সে তত সুন্দরী। সেই সময়ে ছোট পায়ের নারীদের প্রতি আকর্ষিত হতেন পুরুষরা, যে কারণে এমন নারীকে বিয়ে করতে প্রতিযোগিতায় নামতেন ধনী ব্যক্তিরা। যদিও পা বাঁকানোর পুরো প্রক্রিয়াটাই ছিল বেশ অমানবিক, তারপরও চীনের নারী সমাজে এটা ছিল বেশ সমাদৃত এবং পরম আকাঙ্ক্ষিত এক চর্চা। আনুমানিক 1600 থেকে 1046 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত চীনের শ্যান রাজবংশের রাজত্বকালে রাজদরবারে নর্তকীদের মধ্যে প্রথমে এই প্রথা চালু হয় বলে জানা যায়। তবে তারও অনেক আগে 961 থেকে 976 খ্রিস্টাব্দ পর্যন্ত দক্ষিণ ট্যাং অঞ্চলের সম্রাট লিউ ইউয়ের রাজত্বকালের লিখিত পুঁথিতেও এর উল্লেখ পেয়েছেন ইতিহাসবিদরা। কথিত আছে, এক নর্তকীর সুন্দর ছোট পা দেখে মোহিত হয়ে যান সেই সময়ের এক রাজা। তারপর থেকেই ছোট পায়ের হিড়িক পড়ে যায়। অভিজাতদের মধ্যে এই বিষয়টি বেশ জনপ্রিয় হয়ে ওঠে, আর ধনী পরিবারে মেয়ের বিয়ে দিতে সাধারণ মানুষরাও পা ছোট রাখার প্রথায় জড়িয়ে পড়েন। পা ছোট হলে মেয়েদের আরও আকর্ষণীয় লাগে বলে ধারণা জন্মায় সকলের মধ্যে, তাই পায়ের দৈর্ঘ্য 4 ইঞ্চির মধ্যে আটকে রাখার প্রথা শুরু হয়। প্রথাটি এতই ভয়ঙ্কর ছিল যে কৃত্রিমভাবে পা ছোট রাখতে আঙুল ভেঙে দেওয়া হতো 3-4 বছর বয়সী কন্যা শিশুদের। চৈনিক ইতিহাস মতে পা নরম রাখতে প্রথমে উষ্ণ ভেষজ ও পশুর রক্তে পা ভিজিয়ে রাখা হতো কন্যা শিশুদের। কেটে ফেলা হতো পায়ের নখ, এরপর পায়ের আঙুলগুলো নিচের দিকে বাঁকিয়ে ভেঙে ফেলা হতো। পরিয়ে দেওয়া হতো লোহার জুতো, যেন পা আর না বাড়ে। হাড় ভাঙার যন্ত্রণায় এসব শিশুরা কাতরাতে থাকলেও সেদিকে ভ্রুক্ষেপ ছিল না স্বজনদের। শক্ত ব্যান্ডেজে আঙুল ভাঙা পা মুড়ে ফেলা হতো। ব্যান্ডেজ এমনভাবে বাঁধা হতো যাতে ভাঙা হাড়গুলো কখনোই জোড়া না লাগে। এভাবে বছরের পর বছর এই ব্যান্ডেজ বাঁধা বিকৃত পা নিয়েই বড় হতে থাকতো শিশুরা। এরই মধ্যে তাদের অনেকের পায়ে সংক্রমণ ছড়িয়ে পড়ত। কারো কারো রক্ত সঞ্চালন বন্ধ হয়ে গিয়ে পায়ে পচন ধরত, তবু রেহাই পেত না তারা। উল্টো খুশি হতেন পরিবারের লোকজন, কারণ পায়ে পচন ধরলে আঙুল খসে পড়ে যাবে, তাতে পা আরও ছোট লাগবে। ইতিহাস মতে এসব সংক্রমণ ও পচনের কারণে অনেক তরুণী মৃত্যুবরণ করতেন। তবু থেমেছিল না এই ভয়ঙ্কর প্রথাটি। দ্রুত পচনের জন্য অনেকে নাকি ব্যান্ডেজ বাঁধার সময় ইচ্ছাকৃতভাবে কাপড়ের মধ্যে কাচের টুকরো বা আলপিন লাগিয়ে দিত, যাতে যত দ্রুত সম্ভব পায়ে পচন ধরে। এতে অনেকটা সময় সংক্রমণ ছড়িয়ে পড়তো রক্তে, সেপটিক হয়ে মৃত্যুও হতো কারো কারো। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, আঙ্গুল ভাঙা, ব্যান্ডেজ বাঁধা ওই ছোট পাকেই সোনালি পদ্ম এর সঙ্গে তুলনা করা হতো সেই সময়। আঙুল ভেঙে মেয়েদের পা এভাবে ছোট রাখতে বাধ্য করা হতো, যার একটাই উদ্দেশ্য ছিল পুরুষের মন পাওয়া। তাছাড়া প্রাচীন চীনা সমাজ ব্যবস্থায় বিকৃত এ পাই ছিল পুরুষদের কাছে সর্বাপেক্ষা যৌন আবেদনময় অঙ্গ। স্ত্রীর সাথে মিলিত হবার আগে তারা অনেকক্ষণ ধরে কেবল তার সেই পায়েই হাত বুলিয়ে আদর করত। কিং রাজবংশের সময়কালে একটি নির্দেশিকাও প্রকাশ করা হয়েছিল এই বিষয়টি নিয়ে, যেখানে নারীদের পদ্ম পায়ে আদর করার 48টি পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়েছিল। চীনা সমাজ জীবনে এই পদ্ম পায়ের প্রভাব ছিল সত্যি চমকে দেবার মতো। এর প্রচলন শুরু হবার পর মানুষজন স্বাভাবিক পা যুগলকেই বরং উচ্ছিত হিসেবে দেখতে শুরু করে দিল। যদি কোনো মেয়ের পা এভাবে বাঁধা না হতো, তাহলে প্রতিবেশী অন্যান্য নারীদের হাসি ঠাট্টার শিকার হতে হতো সেই মেয়েটিকে।
সামাজিক অবস্থানের চেয়ে একজন নারীর পদ্ম পায়ের সৌন্দর্য তার ভালো জায়গায় বিয়ের ব্যাপারে অধিক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখত। তৎকালীন চীনের স্থাপত্যের উপরও ছিল এর বিশেষ প্রভাব। এমন পায়ের কারণে একজন নারীর পক্ষে সিঁড়ি বেয়ে ওপরে ওঠা কষ্টকর হবে বিধায় চীনারা তাদের বাড়িগুলো একতলা করে বানাতে শুরু করেছিল। হাঁটা চলার সময় দেয়াল বা রেলিংয়ে ভর দিয়ে চলতে হতো বলে তাদের সড়ক ও গলিগুলো ছিল তুলনামূলক সংকীর্ণ। 19 শতকের গোড়ার দিকে চীনে মোট মহিলা জনসংখ্যার 40%-এরই পা ছোট ছিল। শুধুমাত্র অভিজাতদের মধ্যেই সংখ্যাটা ছিল প্রায় 100%। পরিস্থিতি বদলাতে শুরু করে 1644 সাল থেকে। সেই সময় মাংচু চীন বংশ ক্ষমতায় এলে পা ছোট করে রাখার কুপ্রথা নিষিদ্ধ হয়। তার বদলে নৌকোর মতো দেখতে উঁচু হিলের জুতো চালু হয়। তবে তখন এই প্রথা নিষিদ্ধ হয়েছিল শুধুমাত্র মাংচু চীন বংশের মধ্যেই। 20 শতকে এই নির্মম প্রথার বিরোধিতা করতে শুরু করেন মুসলিম এবং পশ্চিমা সমাজ সংস্কারকরা। তবে রাজতন্ত্রের অবসানের পর চীনে প্রজাতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হলে 1912 সালে সান ইয়াতসেনের বিদ্রোহের পর চীনে এটি নিষিদ্ধ ঘোষণা করা হয়। এই প্রথা নিষিদ্ধ ঘোষণা করার পরও 1949 সালে কমিউনিস্ট পার্টি ক্ষমতায় আসার পর দৃশ্যপট চূড়ান্তভাবে বদলাতে শুরু করে। তখন নারীদেরকে নানা ধরনের কঠিন পরিশ্রমের কাজ করতে হতো, যা পদ্মপায়ের নারীদের পক্ষে করা সম্ভব হতো না। এছাড়া সেই নারীদের পক্ষে অন্যদের মতো পাহাড় বেয়ে ওঠাও সম্ভব ছিল না। চাহিদা মতো কাজ করতে না পারায় মাঝে মাঝেই তাদেরকে না খেয়ে দিন কাটাতে হতো। ফলে জীবিকার তাগিদেই নারীরা পদ্মপায়ের চর্চা থেকে সরে আসতে বাধ্য হয়। শুধু তাই নয়, এ পা দিয়ে খুব বেশি হাঁটাচলা করা সম্ভব ছিল না। তাই একজন মহিলা অধিকাংশ সময় ঘরেই কাটিয়ে দিতেন। ফলে ধীরে ধীরে স্বামীর ওপর তিনি অত্যাধিক মাত্রায় নির্ভরশীল হয়ে পড়তেন। স্বামীর হাতে মার খেলেও দুর্ভাগা সেই নারীরা বাড়ি ছেড়ে যেতে পারতেন না সাহায্যের খোঁজে। এরপরও মোটামুটি 1950 সাল পর্যন্ত চীনা সংস্কৃতিতে টিকে ছিল ফুট বাইন্ডিং বা পা বাঁধার প্রথা।